আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভে যারা যুক্ত হচ্ছেন তারা দ্রুত যুক্ত হন এবং লাইভের সব পজিশন সাউন্ড এগুলো ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এখন বিষয় হলো যে ইতিপূর্বে আমরা নেটওয়ার্ক সেকশনের প্রথম পর্ব নিয়ে ক্লাস শুরু করেছিলাম এবং প্রথম পর্বে যথেষ্ট সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করেছেন, অনেকে অনেক কিছুই শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, এরকম সঠিক রেসপন্স পাওয়া গিয়েছে, যার জন্য আমরা আন্তরিকভাবে বলবো অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। যেহেতু মানুষের খুশি করা হচ্ছে দুনিয়ার সব থেকে কঠিন কাজ, তারপরও যে আমরা একটা ভালো কিছু দিয়ে মানে ভালো সেবা বা যাই হোক যেটাই হোক যেটা মানুষের উপকারে আসে এইরকম বার্তা দিতে পেরেছি, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। আমি রীতিমতো আপনাদেরকে সাপোর্ট করে যাচ্ছি, সাপোর্ট করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেকে জেনেছেন যে আমরা 29 তারিখ রোজ সোমবার রাত 9টায় আমরা একটা লাইভ সেশন করতে চাচ্ছি, কিন্তু সেটা হলো যে আমাদের পেইড গ্রুপের মাধ্যমে। পেইড গ্রুপ এই জন্য বলছি যে ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি, প্রায় যদি বলি 250+ আমরা ভিডিও আপলোড করেছি। একটা ভিডিও শুধু আমরা পেইড রেখেছি, কিন্তু অনেকেই অসন্তুষ্ট, অনেকেই কষ্ট পাচ্ছেন। আসলে ভাই বিষয় হলো যে আপনারা ফ্রিতে অনেক কিছুই পেয়েছেন, অনেক কিছুই নিচ্ছেন, কিন্তু সঠিক মূল্যায়নটা করছেন না, বা অনেকে করেনি, বা অনেকে ভিডিওটা ধরেন 30 মিনিট 1 ঘন্টার ভিডিও যদি আপলোড করা হয় সেই ভিডিওটা অনেকেই দেখে নাই। কারণ কি? যে এত সময় নাই। যার জন্য আমরা সেম সিস্টেমে সেম ভিডিওই আমরা একটু স্পেশাল ভাবেই জাস্ট আমাদের যদি 30 জন মানুষ হয়, আমরা 30 জনকে নিয়েই আমরা লাইভ সেশনটা করব, এবং ওই 30 জনই যেন আমাদের লাইভে 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক একদম সঠিক টাইমে অ্যাটেন্ড হয়। দেখুন, আমি এখন একটা লাইভ করছি, এই লাইভে 23 জন মানুষ 25 জন মানুষ অ্যাটেন্ড আছে। এখন এটা কিছুক্ষণ পরে কারোর ইচ্ছা হলো সে কেটে চলে গেল, কারোর ইচ্ছা হলো থাকলো। এখানে অ্যাটেনশন কম পাওয়া যায়। এখন ধরেন আমি আমার সর্বোচ্চ রিসার্চমূলক একটা তথ্য আপনাদের কাছে শেয়ার করব, সেটা হয়তো 2-5 জনের জন্য হচ্ছে অনেকেই পাবে না, এটা কেমন হয়ে যায়। বিষয় হচ্ছে যে যাদের সময় আছে তারা থাকলো, যাদের সময় নেই তারা চলে গেল। এখন ওখানে যখন সিস্টেমটা হবে, যখন আমরা এই যে গুছিয়ে বিষয়টা নিয়ে আমরা শুরু করব, সেখানে যেহেতু তিনি একটা অর্থ প্রদান করবেন, সেই ভয়ে বা সেই মায়ায় অন্তত আমাদের লাইভটা দেখবেন। উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি 2 ঘন্টা ক্লাস নিই, সে যেন 2 ঘন্টা ক্লাসের প্রিপারেশন নিয়ে আমাদের সাথে যুক্ত হন। এখন ধরেন লাইভের যে ইউজার ছিলেন কমে যাচ্ছে, কিন্তু কথা হলো কি, যদি আমি ধরেন একটা ইম্পর্টেন্ট একটা টপিক্স নিয়ে আলোচনা করতাম বা ইম্পর্টেন্ট একটা টপিক্স নিয়ে কাজ চলছে, তখন কি হচ্ছে, আসছে যাচ্ছে, তাহলে কি হলো, তার মনোযোগটা সঠিক নাই। আমরা কি করতে চাচ্ছি, যে আমরা বলতে চাচ্ছি যে আপনি বা আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হবেন, আমি 30 জনকে শেখাবো, 30 জনে আমার লাইভে অ্যাটেন্ড থাকা লাগবে, একজনও কম বা বেশি এটা বিষয় না। তা সেই হিসাব করে তারা যখন যুক্ত থাকবেন এবং তাদেরকে যখন আমার শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক গাইডেন্সটা আমি দিতে পারবো, আমার মনে হয় সে বা তারা মোটামুটি একটা ভালো কিছু করতে পারবে। অর্থাৎ স্বল্প একটা পেমেন্টের মাধ্যমে তিনি যেন দীর্ঘদিন ওই স্টেপ অনুযায়ী কাজ করতে পারেন, এটা হলো বিষয়। তা যা হোক, আমরা মূল কথায় আসি। যে আমরা হচ্ছে 29 তারিখ রাত 9টায় আমরা লাইভ সেশনটি করব। লাইভ সেশনটি 2 ধাপে হবে।
1 ঘন্টা করে 2 ঘন্টা মোট লাইভ সেশন। ইনশাল্লাহ চার্জিং সেকশন নিয়ে যত জটিলতা আছে আমরা সেগুলো টোটালে আপনাদের মাঝে এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনাদের যদি সামর্থ্য থাকে বা সাধ্য থাকে বা সঠিক সময় আপনি পান যে কাজের মাঝে যে সময়টা পরিপূর্ণভাবে বের করতে পারেন, তাহলে আমাদের লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ। এখানে কি হবে যে আপনি যদি মনে করেন যে এই সম্পর্কে জানেন, তাহলে আলহামদুলিল্লাহ। যদি মনে হয় যে 19-20 মনে হচ্ছে যে জানি, সন্দেহ লাগছে, তাহলে অন্তত জয়েন্ট হতে পারেন। আমরা কি ধরনের কাজ শেখাই বা কত ধরনের কাজ জানি সেটা আপনারা হয়তো ফেসবুক থেকে বা আমাদের ভিডিও থেকে জেনেছেন। এখন কথা হলো যে আমি চাচ্ছি যে এইটা স্পেশালি আপনাদেরকে জানানো, এটা হচ্ছে বিষয়। তাই যাই হোক, আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ জয়েন্ট হওয়ার। আশা করি ভালো কিছু শেয়ার হবে, দেখা হবে ইনশাল্লাহ ভালো কিছুর জন্য। আজকের ভিডিওটা হলো যে আমরা যে নেটওয়ার্ক সেকশনে ইতিপূর্বে যে ক্লাসটা করিয়েছি সেই হিসাব করে আজকে সেই নেটওয়ার্ক সেকশনের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা নেটওয়ার্ক সেকশনের কিছু তথ্য জানবো। তার আগে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে একটু দেখব যে অনেকেই ইতিপূর্বে নেটওয়ার্ক সেকশনের বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো জেনেছি। নেটওয়ার্ক সেকশন জানতে হলে আপনাকে সর্বপ্রথম ভোল্টেজ সম্পর্কে জানতে হবে। আমাদের সমস্যা হলো যে আমরা নেটওয়ার্ক সেকশনটা কাজ করি কেমন, যে জাস্ট আসলো একটা WTR চেক করলাম, মানে শুনলাম কি কাস্টমার কাছে যে নেটওয়ার্ক আসে না, ডাইরেক্ট কি করলাম, যদি কমন মডেল হয় WTRটা চেঞ্জ করে দিলাম, নেটওয়ার্ক আসবে, শেষ, এ পর্যন্তই। কিন্তু এই সিস্টেমের পাশাপাশি আরো কিছু ক্যালকুলেশন থাকে যেটা আমরা কিন্তু ভেবে দেখি না। তাই সেটাই আমি কিছুটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আগে পূর্বের যে বিষয়গুলো ছিল সেইটা লাইন ওয়াইজ আমরা কিছু তথ্য জেনে নিই আগে। এখানে দেখুন যে আমি ইতিপূর্বে যে কাজটা আপনাদেরকে দেখিয়েছি সেটা হলো যে একটা হলো সিপিইউর সাথে পিএমআইসি থাকে। সিপিইউর সাথে যে পিএমআইসি আছে, পিএমআইসির পরে আসছে WTR, তারপরে 2GPA, 4GPA, চার্জিং আইসি এবং এপিটিআইসি। আমরা আজকে মূলত মোবাইল ভিউতে লাইভটা করছি। ইতিপূর্বে আমরা ডেস্কটপ ভিউতে লাইভগুলো করি। ডেস্কটপ ভিউতে লাইভগুলো করাতে অনেকেই মোবাইলের স্ক্রিনে রোটেট করে যে দেখার যে অপশন সেটা করেন না। এর জন্য অনেকেই লাইভটা সুন্দরভাবে বুঝতে পারেন না। তাই সেই হিসাব করে সেই বিষয়টা মাথায় রেখে আজকে মোবাইল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। জাস্ট আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা কোন পরিবেশে বা কোন পরিস্থিতিতে একটা নেটওয়ার্ক আইসি চেঞ্জ করবেন, এইটা হলো বিষয়। আমরা প্রথমে জেনেছি যে পিএমআইসি কাজটা কিভাবে করে। পিএমআইসি বলতে যে জানেন সবাই পাওয়ার আইসি, আর সিপিইউ বলতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা হলো সিপিইউ মূলত এই যে টোটাল যে নেটওয়ার্ক সেকশন আছে এই সংযোগগুলো প্রসেসর দ্বারা নিয়ন্ত্রিত। প্রসেসর যদি নষ্ট হয়ে থাকে কোনোটাই কাজ করবে না। ঠিক তেমনি এখন যে ফোনটা বের করেছি এটা হলো একটা স্যামসাং এর নেটওয়ার্ক সেকশন। স্যামসাং এর নেটওয়ার্ক সেকশন বোঝার আগে আপনাকে একটু নর্মাল মডেল গুলো বুঝে আসতে, মানে আগের ভার্সন গুলো কেন বলছি, যে ধরুন আপনি নেটওয়ার্ক সেকশনের কাজ শুরু করবেন। নেটওয়ার্ক সেকশনের কাজ শুরু করার পূর্বে আপনাকে জানতে হবে এটা চিপসেট কি, চিপসেট কোয়ালকম নাকি মিডিয়াটেক। কোয়ালকম হলে এক প্রসেস, মিডিয়াটেক হলে আরেক প্রসেস। এই প্রসেসগুলো সমস্ত কিছু প্রসেসর থেকে কিন্তু কন্ট্রোল হয়। সিপিইউ যদি সঠিকভাবে নেটওয়ার্ক আইসি, নেটওয়ার্ক যে সিস্টেম আছে WTR, তারপর 2GPA, 4GPA, এই সেকশনগুলো যদি তার প্রোটোকল লাইন সংযোগ না রাখে সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক আসবে না। এটাই হলো বিষয়। তাহলে নেটওয়ার্ক সেকশনের পূর্ব শর্ত হলো আপনাকে অবশ্যই যে সিপিইউর যে প্রোটোকল আছে এই প্রোটোকল সম্পর্কে আগে বুঝতে হবে।
এখন আমরা ধাপটা এভাবে নিতে পারি, স্টেপগুলোর কথা বলছি। স্টেপগুলো কেমন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। যে আমরা যখন ভিডিওগুলো করি আমরা অনেকগুলো তথ্য সামনে গ্যাদার করে তারপর আপনাদের কাছে কিন্তু একটা বিষয় উপস্থাপন করি। ঠিক সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে আমি গুছিয়ে বলার চেষ্টা করছি যে নেটওয়ার্কটা আসলে কি ধরনের সমস্যা। ধরেন কাস্টমার আপনার কাছে ফোন দিল, দিয়ে বললো নেটওয়ার্ক সমস্যা। এখন আপনি কাস্টমারের কাছ থেকে কি শুনবেন বা কি জানবেন, আগে সেটা হলো বিষয়। আপনি জেনে নেবেন যে এইটা ফোনটা পড়ে যাওয়ার কারণে হয়েছে নাকি এমনিতে হয়েছে বা পানি খাওয়ার কারণে হয়েছে। পানি গেলে কি হয়, যে পানি গেলে নেটওয়ার্ক আইসির প্রত্যেকটা ভোল্টেজ সেকশনে কাজ করবে না। আমরা অনেকেই জানি যে মোবাইল ফোনের যে ভোল্টেজ সেকশন আছে, এই সেকশনে যখনই পানি যায় এবং ওয়াটার ড্যামেজ হয়, এই বডি মানে জিএনডি এবং ভোল্টেজ এই পানির কারণে, পানি যে এখানে যে লিকেজ হয়, হওয়ার কারণে এখানে ফায়ার তৈরি হয়, যার কারণে যেখানে ভোল্টেজের যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো শর্ট হয়ে যায় এবং শর্ট হওয়ার কারণে নিচে প্রত্যেকটা আইসির নিচে কালো কালো হয়ে যায়, তখন কিন্তু কাজ করে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে শিওর হয়ে নিতে হবে এটা কি ওয়াটার ড্যামেজ কিনা। এখন ওয়াটার ড্যামেজের বিষয়টা বাদ গেল, ওয়াটার ড্যামেজ তো আসতেই পারে খুব কম, বা সেটা আলাদা বিষয়। এখন ফোন কোনো কারণ ছাড়া নষ্ট হয়েছে একরকম, অর্থাৎ ফোনটা পড়েনি, ফোনটা পানি খায়নি, ফোনটা এমনিতে নর্মালি হঠাৎ করে রাত্রে রেখে দিয়েছে, ঘুমিতে উঠে দেখছে আর কাজ করছে না। সেক্ষেত্রে তাহলে কি করতে পারে বা কি হতে পারে সেটা হচ্ছে আমাকে জানতে হবে। এরপরে ফোনটা যদি পড়ে যায়, পড়ে গেলে অধিকাংশ সময় আমরা দেখেছি কি WTR এর প্রোটোকলগুলো মিসিং থাকতে পারে। আসুন আমরা একটু স্ক্রিনে যাই। এখানে হলো, এটা হলো যে এটা রেডমি 5-এ এটার চিপসেট হচ্ছে, দেখুন যে কোয়ালকমের চিপসেট। কোয়ালকমের চিপসেট গুলো আমরা সাধারণত জানি যে WTR আইসি দ্বারা কন্ট্রোল হয়। WTR বলতে এই WTRটার কাজ হলো যে মোবাইলের যে টোটাল যে নেটওয়ার্ক আছে, ধরেন এখানে হলো যে এটা হলো 4GPA এবং এটা হলো 2GPA। এই 2GPA কলিং এর জন্য কখন কাজ করে, যখন এই WTRটা কমান্ড করে। এখন WTR এর কমান্ড যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু নেটওয়ার্ক সেকশন কাজ করবে না। এটার জন্য আমাদের করণীয় কি হবে, যা আমরা সর্বপ্রথম ভোল্টেজ গুলো দেখার চেষ্টা করব। একটা আইসি সচল হওয়ার জন্য বা একটা আইসি প্রপার ভাবে কাজ করার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তার ভিতরে একটা স্টেপ হচ্ছে যে এখানে ভিপিএস পাওয়ার আসছে কিনা। ভিপিএস পাওয়ারটা কে সাপ্লাই করছে দেখুন, সরাসরি চার্জিং আইসি থেকে। চার্জিং আইসি থেকে যদি এই ভিপিএস পাওয়ারটা অ্যাকুরেট ভাবে না আসে তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে প্রথমত ফোন অন হওয়ার পূর্বে এই ভিপিএস পাওয়ারটা স্টেবল থাকতে হবে। ভিপিএস পাওয়ারটা শুধু এখানেই না, ভিপিএস পাওয়ারটা এখান থেকে আমাদের কিন্তু 4GPA তেও সংযোগ আসছে। আমরা কিন্তু 4GPAটাও দেখব। আপনারা ভিডিওটা সঠিকভাবে দেখছেন কিনা, ভিডিও সাউন্ড পজিশন ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য সহজ হয়। দেখা যাচ্ছে যে আমি বারবারই স্ক্রিন চেঞ্জ করছি, সেক্ষেত্রে আমি বুঝতে পারছি না আসলে আমি ঠিকঠাকভাবে আপনাদের বোঝাতে পারছি কিনা। এবার হলো যে এখানে দেখুন যে আগে সর্বপ্রথম ভোল্টেজ দেখবো। তাহলে ভোল্টেজ কোন কোন আইসিতে যায়, এটা হলো লম্বা যে আইসিটা হলো এটা হলো 4GPA, আর চার কোনা যে স্কোয়ার আকৃতির যে আইসিটা আছে এটা হলো 2GPA। তাহলে 2GPA এর কাজ কি? 2GPA এর কাজ আমরা সাধারণত জানি ফোন কলিং এর জন্য ব্যবহার হয়। এখন এইটা যে কলিং এর জন্য ব্যবহার হয় এটা তো আমি বলছি, কিন্তু স্কিমেটিক্সে এটা কি আদতে আছে কিনা সেটা কি আপনারা জানেন কিনা। এটা জানার জন্য আপনি স্কিমেটিক্স যে ফোল্ডার আছে এখান থেকে স্কিমেটিক্স অন করে নেবেন। এখান থেকে স্কিমেটিক্সটা লেআউটটা অন করব। আমরা ধারাবাহিকভাবে বুঝবো। আমাদের যে প্রথম পর্বটা আছে লাইভে, যে প্রথম সেশনটা আছে, প্রথম সেশনটা দেখবেন ইনশাল্লাহ, তাহলে কিছুটা ধারণা পেয়ে যাবেন। আসলে নেটওয়ার্ক সেকশনটা অনেক বড় একটা সাবজেক্ট, যেটা হলো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাইভে সম্ভব না বোঝানো। তারপরে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার। এখন এই আইসিটার মডেল হচ্ছে U3301। এটা ডাবল ক্লিক করে কপি করলাম,
করে এখান থেকে যে আমরা জাস্ট এখানে যে পেস্ট করব। তো অলরেডি এখানে নতুন সিস্টেমে এটা অলরেডি পেস্ট হয়ে গেছে। তাহলে পেস্ট হয়ে গেলে কাজ হবে জাস্ট সার্চ বাটনে ক্লিক করা। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের যে 2GP এর যে তথ্য জানার প্রয়োজন ছিল সেই 2GP টা এখানে কিন্তু হাজির হয়ে গেছে। 2GP টা দেখতে অনেকটা সেই কাঁকড়ার পায়ের মতন, অনেকগুলো লেগ, মাঝখানে একটা বডি। এখন এখানে দেখুন যে আমরা এখানে দেখে এসেছি কি এই জায়গায় আমরা দেখেছি কি এই জায়গায় ভিপিএস পাওয়ার। তাহলে আমাদের শুরুটা হবে যে ভিপিএস পাওয়ারটা কত নম্বর লেগে আছে সেটা স্কিমেটিক্স থেকে দেখা। স্কিমেটিক্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো যে ভিপিএস পাওয়ারটা এসছে হচ্ছে যে 10 এবং 11 নম্বর লেগে, না 9 এবং 10 নম্বর লেগে, 9 নম্বর এবং 10 নম্বর পায়ে কিন্তু এই ভিব্যাটটা এসছে। এখন দেখেন যে এখানে দুইটা জিনিস, ভিব্যাট এখানে আছে ভিব্যাট আর ভিসিসি, দুইটা নামে কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু আমরা এখানে দেখেছি কি এই জায়গায় কিন্তু এখানে এইরকম নাই। এখন অনেকেই দেখুন যে এইটা অন করার পর এই ভিব্যাট আর ভিসিসি দেখে কিন্তু ভরকে যেতে পারে, ভয় পেতে পারে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই মাথা আমরা আসি, দেখেন এই জায়গায় ঠিক আছে, এখানে কিন্তু ভিপিএস পাওয়ার লেখা আছে। এই জায়গায় ভিপিএস পাওয়ার দেখছি, কিন্তু এইটা যখন আইসির ভিতরে সংযোগ যাচ্ছে এই সংযোগের এখানে কি লেখা আছে ভিব্যাট ভিসিসি। তাহলে নিশ্চয়ই স্কিমেটিক্স এর কিছু তথ্য এই জায়গায় কিছুটা গড়মিল আছে, আমরা ধরে নিতে পারি। তবে আমরা ধারণা নেব কি যে কত নম্বর লেগে যাচ্ছে, এই লেগটা আসলে কোন জায়গা আছে বা কোন সেকশনে আছে। আপনার কাছে ধরুন যে একটা ফোন এসছে, ফোনটা আসার পর পরে আপনি কিন্তু ফোনটা ফটাফট আইসি চেঞ্জ করবেন না। আইসি চেঞ্জ করার পূর্বে এই আইসিটার কোন কোন লেগে কি কি কাজ এইটা কিন্তু আগে চেক করতে হবে। এখন এইটা যদি এই যে তথ্যগুলো আমি যে বলছি যে এই লেগগুলো কি কি কাজ, কিন্তু দেখেন আপনি হার্ডওয়্যার সেকশনে যে আপনি কিন্তু পাবেন না। এখানে পাবেন কি 1টা 2টা 3 4 5 6, অর্থাৎ মোট 6টা পিনেই কিন্তু সংযোগ এখানে হার্ডওয়্যার সলিউশনে দেখা যাচ্ছে। তাহলে আর বাদ বাকি সেকশনটা গেল কোথায়? আর বাদ বাকি এই যে এখানে এতগুলো লাইন, এই সাইডে ডান সাইডে এতগুলো লাইন, এগুলো আমি হচ্ছে যে বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আপনাকে ব্যবহার করতে হবে কি স্কিমেটিক্স। স্কিমেটিক্সে দেখেন যে প্রত্যেকটা লেগের কি কি আইসি বা মানে কি কি সংযোগ, কত কি কি নামে আছে সবকিছু কিন্তু এখানে সহজে দেখা যাচ্ছে। একটা দেখুন যে এটা হলো যে এই যে ভিআইও, এইটার নাম্বার কত 7 নম্বর পা। তাহলে 7 নম্বর লেগে আছে যে আপনি ভিআইও লাইনটা পাচ্ছেন। ভিআইও সম্পর্কে আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। এটা হলো ভিআইও বলতে ভোল্টেজ ইন আউট, এটার ফুল ফর্ম হচ্ছে ভোল্টেজ ইন আউট। আমি কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করছি। আমার বোঝানোর বিষয়টা যদি আপনাদের কাছে অস্পষ্ট হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাধ্যে বা আপনাদের বুঝিয়ে দেওয়ার মতন কথাগুলো শিখে এসে আপনাদেরকে শেখানো আর কি। তো যাই হোক, এখানে আমি এখন বোঝাতে চাচ্ছি ভিআইও। ভিআইও বলতে ভিআইও যদি আপনি লেগটা দেখেন এখান থেকে এসে এই জায়গা থেকে ডাইরেক্ট এখানে আসছে, তাহলে এখানে কত দেখা যাচ্ছে ভিআইও ভোল্টেজ সম্পর্কে আমরা অনেকেই জানি। ভিআইও ভোল্টেজ মানে ভিরেজ 1.8 যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজের কথা বলা হয়েছে। 1.8 ভোল্টেজ ছাড়া কিন্তু একটা ফোন অন হবে না। এখন এখান থেকে যাওয়ার পরে এই জায়গায়, এখন এখানে ক্লিক করলে এই জায়গায় যদি আমার ক্লিক পড়ে বা আমি ক্লিক করি তাহলে এটা কোন কোন জায়গায় গেছে বা কোন কোন স্টেপে গেছে আমরা সেটা জানতে পারবো। এরপরে আমরা জানবো কি যে এটার যে এখন হলো যে এই আইসিটা 2G আইসি এবং এর প্রপার সম্পর্কে মানে এর যে বিস্তারিত ভোল্টেজ, এই ভোল্টেজ সম্পর্কে যদি আমরা সঠিকভাবে তথ্য জানতে পারি তাহলে আমাদের কাজটা সিংহভাগ সহজ হয়ে যাবে।
আমি একটু এভাবে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। মনে করেন যে একটা নেটওয়ার্ক আইসি, নেটওয়ার্ক সেকশনের পার্ট কয়টা? নেটওয়ার্ক সেকশনের পার্ট আমরা আগে মানে ভাগ করে নেব। এটা আপনার কাছে যদি 5G ফোন আসে সেটাও একরকম হিসাব হবে, আপনার কাছে যদি 4G ফোন আসে সেটাও একরকম হিসাব আসে। তো বর্তমান সময়ে ফোনের কিন্তু বেশ কয়েকটা ভাগ আছে। আমরা কমন যে মডেলগুলো পাবো, কমন যে ভাগগুলো পাবো, সেটার ভিতরে ভাগ হচ্ছে যে এরকম যে 4G, 2G, 3G এবং 5G। তাহলে আমরা এভাবে ধরি 2, 3, 4, 5, মোট 4টা নেটওয়ার্ক সেকশন। এটা কিন্তু নেটওয়ার্ক কিন্তু চলে আসে ব্যান্ড ভিত্তিক। তা ব্যান্ড ভিত্তিক মানে কি, যে আপনি যদি স্টেপগুলো আপনি যদি না বোঝেন, ব্যান্ড বলতে কি, টাওয়ার থেকে মাদারবোর্ডে যে সংযোগগুলো আসে এন্টিনারের মাধ্যমে, এটাকে বলা হয় ব্যান্ড। এখন এই ব্যান্ডের কিন্তু একটা ভাগ থাকে। ব্যান্ড বলতে কি, হাই ব্যান্ড, লো ব্যান্ড। এটা আমি আমার যে যদি ডেস্কটপ ভিউ হতো তাহলে আমি আরো ভালোভাবে আপনাদের আরো তথ্য দিতে পারতাম। তা যাক, আমি হচ্ছে যে আপনাদেরকে এইভাবে জিনিসটা বুঝিয়ে দিই যে আপনি যদি ব্যান্ড সম্পর্কে বোঝেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এই তথ্যগুলো। সাউন্ড কি শোনা যায় না? এবার আপনারা সাউন্ডটা ঠিকঠাক শুনছেন কিনা একটু জানাবেন। এখন আপনারা সাউন্ডটা ঠিকঠাক শুনছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, যাই হোক, এবার ঠিক আছে, সাউন্ড ওকে। এবার আমি যেটা বলতে চাচ্ছি যে নেটওয়ার্ক সেকশনের পর্বটা এভাবে আসে যে যদি মনে করেন যে আপনি ব্যান্ড সম্পর্কে বোঝেন তাহলে আসবে। তা সেটা যদি একটু এইভাবে বুঝি যে আপনার টাওয়ার থেকে কে নেটওয়ার্ক নিল, টাওয়ার থেকে নিল হচ্ছে অ্যান্টেনা। এখন একটা বাটন ফোন আছে আমার সামনে, এটা দিয়ে বোঝাই। এটা হলো যে অ্যান্টেনা। এই অ্যান্টেনার কাজ হলো যে টাওয়ার থেকে এই অ্যান্টেনায় ফ্রিকোয়েন্সিটা টানছে এবং এই অ্যান্টেনায় কিন্তু আবার ফ্রিকোয়েন্সি ছাড়ছে। টাওয়ারের কাজ হলো এখানে ব্যান্ড দেওয়া এবং নেওয়া। ব্যান্ড মানে বোঝানো হচ্ছে যে 2G ব্যান্ড, 3G ব্যান্ড, 4G ব্যান্ড, 5G ব্যান্ড। এই ব্যান্ড হলো যে যখন যে ব্যান্ড প্রয়োজন, ধরেন আপনি ফোনে কথা বলবেন তাহলে আপনার হচ্ছে যে 2G ব্যান্ড দরকার। এখন ব্যান্ডটা হলো কি, ব্যান্ডটা হলো যে সর্বনিম্ন ফ্রিকোয়েন্স, সর্বোচ্চ ফ্রিকোয়েন্স, এই ফ্রিকোয়েন্স গুলোকে ব্যান্ড নামে পরিচিত। তা এখানে আমি যখন কথা বলবো তখন এটা কত ব্যান্ড আসতে পারে আপনারা ইউটিউবিং করতে পারেন বা গুগলে সার্চ করে দেখতে পারেন। 2G কলের জন্য 700 থেকে 900 ফ্রিকোয়েন্স কাজ করে, 900 মেগাহার্টজ আর কি। এই মেগাহার্টসে যখনই আমরা কল দেব তখন ও কি করে যে এই মেগাহার্টসে কনভার্ট করে, তার নেটওয়ার্ক সেকশনকে পরিবর্তন করে। পরিবর্তন করার পরে তারপরে কি হয় যে কলটা ইন আউট হয়। আর যখন আমরা হচ্ছে যে মানে 2G থেকে যখন 4G তে কনভার্ট করে ফোন, তখন কিন্তু আর ওই ব্যান্ড থাকে না, ব্যান্ড 8 থাকে না। মূলত 2Gর জন্য ব্যান্ড 8 এবং 4Gর জন্য ব্যান্ডের কিছু পরিবর্তন আছে, ব্যান্ড 36 আছে, ব্যান্ড 66 আছে, এরকম ভাগ ভাগ আছে। তাই যাক, আমরা এত ডিপলি এখন মাথায় আসবে না। শর্টকাট এইভাবে বুঝি যে সর্বপ্রথম নেটওয়ার্ক আনছে কি অ্যান্টেনার। এখন আপনার কাছে একটা কাস্টমার এসে বলছে যে আমার হচ্ছে যে ফোনে লো নেটওয়ার্ক বা লো ফ্রিকোয়েন্সি আসছে, তাহলে আমি কি করতে পারি? তা লো ফ্রিকোয়েন্সি বা লো নেটওয়ার্ক
বাসায় গেলে কাজ করছে না বা রুমে গেলে নেটওয়ার্ক চলে যাচ্ছে, তাই সেক্ষেত্রে আমরা এভাবে বুঝতে পারি যে তার এন্টিনা সেকশনটা সমস্যা। এখন এন্টিনা সেকশনের সাথে কি কি থাকতে পারে আসেন একটু বোঝাই। এন্টিনা সেকশনটা আমরা এভাবে জানবো যে প্রথমত এখানে যে এন্টিনাটা দেখছেন এটা হলো এন্টিনারের যে কানেক্টর, যে নিচের থেকে একটা কেবল আসে, কেবল এখান থেকে একটা লাইন থাকে আর এর ভিতরে একটা জড়ানো একটা আছে যে বডি আর্থিন থাকে, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে যখন আমরা মাল্টিমিটারতে মাপি, মাল্টিমিটার দিয়ে এটা কিন্তু বিপ আসে, বুঝছেন কিনা জানি না, যে এইটাই যখন বিপ আসবে তখন কিন্তু আমরা এটা ধরে নেব যে এটা হচ্ছে যে একটা সিস্টেম বা প্রোটোকলের লাইনটা আছে, এটা ওকে থাকতে পারে। তবে অনেকে মনে করে এটা বিপ আসছে অর্থাৎ এই লাইনটা শর্ট। আমরা যেহেতু পাওয়ার সেকশনে শর্ট বুঝেছি ক্যাপাসিটার থেকে, সেই প্রসেসটা কিন্তু নেটওয়ার্ক সেকশনে কাজ করে না। তাহলে নেটওয়ার্ক সেকশনে কাজ করে কিভাবে? সর্বপ্রথম দেখুন যে এখান থেকে যখন লাইনটা যাচ্ছে এই জায়গায় একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা আমরা সাধারণত কি করি, শর্ট করে দিই, বা এই যে একটা ফিল্টার আছে, ফিল্টারটাকে কি এইভাবে জাম্পার করি, এভাবে জাম্পার করে এই লাইনটা এখানে গেল, যে কিন্তু এখান থেকে আবার একটা হচ্ছে যে রেজিস্টার আছে 0 ওহমসের বা জিরো ক্যাপাসিটার যেটাই বলি, এটা হলো সিরিজে বসানো আছে, আবার এখানে একটা সিরিজে বসানো আছে। এখন যখন আপনি এখানে বিপ পাবেন, এই জায়গায় বিপ পাবেন, তখন বিপটা কার পাচ্ছেন জানেন? এই জায়গায় একটা জিএনডি আছে, দেখেন এই জায়গায় একটা জিএনডি আছে, এই ক্যাপাসিটারের সাথে একটা জিএনডি আছে। যেহেতু এই ক্যাপাসিটার গুলো সিরিজ হিসাবে কাজ করে, সে হিসাব করে এখানে ফ্রিকোয়েন্সি থাকে। তাহলে এখন এটা তো ওল্ড মডেলের ফোন, লো ফ্রিকোয়েন্সি হচ্ছে এগুলোর হচ্ছে 4G পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট আছে, 5G পর্যন্ত নাই, সেহেতু এখানে আর কোনো মেকানিজম অ্যাড করেনি। কিন্তু এটা যখন আমরা 5G ফোনে দেখব তখন কিন্তু একটু ভিন্ন হতে পারে। ভিন্নটা কেমন? দেখুন যে এটা হলো প্রথমত নেটওয়ার্কের পিন আউট, এখান থেকে পিন আউট শুরু, তারপরে এখান থেকে যে সরাসরি এখান থেকে যাই, এটা দেখেন এখানে একটা রেজিস্টার আছে, এখান থেকে একটা ক্যাপাসিটার, তারপর একটা ক্যাপাসিটার, এইভাবে ভিতরে গেল। এখন এটার অপোজিট সাইডে আমরা দেখব যে আসলে কি ধরনের মেকানিজম আছে। আমি ইতিপূর্বে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে এটা হলো যে একটা হলো সিরিজে মানে ফিল্টারিং আইসি আছে, এই জায়গায় দেখুন এটা হলো ফিল্টারিং আইসি। এই ফিল্টারিং আইসিটা কিন্তু সরাসরি যদি মনে করেন আপনি এখান থেকে জাম্পার করে এই লাইনটা কিন্তু এখানে দিয়ে দেবেন হয়ে যাবে, তা কিন্তু না। এই যে এন্ডিনা সেকশনের যে ফিল্টার আছে, এই ফিল্টার সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে আগে, কেননা এখানে নেটওয়ার্কটা শুরুটা কোন জায়গায় সেটা আছে আগে জানতে হবে। আমি বারবারই একটা কথাই বলছি যে আমরা জানবো শুরুটা কোথা থেকে হচ্ছে এবং কিভাবে হচ্ছে, সেটা জানার জন্য এখানে এন্টিনা সেকশনটা গেল, এন্টিনা সেকশনটা এখান থেকে যে এখানে একটা ফিল্টারের ভিতর থেকে সর্বপ্রথম লাইনটা কিন্তু এখান থেকে যাচ্ছে এনটিএমবি। এই যে দেখেন যে টিআরএক্স আর এন্টিনা আর এমবি, এটার ফুল ফর্ম বা মিনিং সম্পর্কে আগে জানতে হবে। এটার মিনিংটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই টিআরএক্স বলতে ট্রান্সমিট করছে, টিআরএক্স, আর এটা হলো এমবি অর্থাৎ মিডিয়াম ব্যান্ড। এখন এখানে হচ্ছে যে ট্রান্সমিট রিসিভ করছে কে? টিআরএক্স ট্রান্সমিট রিসিভ করছে, মানে আপনার যে নেটওয়ার্ক অ্যান্টেনার ফ্রিকোয়েন্সি আছে সেটা হলো ফিল্টারিং হয়ে সেখান থেকে সে এটা কিন্তু আছে যে মিডিয়াম ব্যান্ড হিসাবে এই আইসিটা কিন্তু গ্রহণ করছে। তাহলে আপনি যখন কাজটা শুরু করবেন বা লো ফ্রিকোয়েন্সি দেখবেন, তাহলে আপনাকে সর্বপ্রথম এই ফিল্টারিং আইসি সম্পর্কে ধারণা নিতে হবে। ফিল্টারিং আইসিটা যদি অ্যাকুরেট ভাবে কাজ বোঝেন তাহলে আপনার পরবর্তী ধাপটা সহজ হয়ে যাবে। এখন ফিল্টারিং আইসির ভিতরে কিছু মেকানিজম আছে, যেটা সহজে বুঝতে হলে আপনাকে বিটম্যাপে যেতে হবে। বিটম্যাপ হলো একটা টেকনিশিয়ানের কাজের জন্য একটা প্রাণ বলা হয়ে থাকে। একটা টেকনিশিয়ান যদি বিটম্যাপ সম্পর্কে সঠিক বোঝে তাহলে তার কাজটা সহজ হয়ে যায়। আমরা ফিল্টারিং আইসিতে কতটুকু দেখে এসেছি একটু দেখি। ফিল্টারিং আইসিতে লেগ আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা।
6টা লেগ। এখন এই 6টা লেগটা কিভাবে কাজ করছে, এখানে আসেন। যেখানে প্রথমত এই জায়গাতে এন্টেনার ইন হয়েছে, যেটা হলো আমরা অপোজিট সাইডে এখান থেকে দেখেছি। আচ্ছা, এটা গেল। এটার পরে দেখুন যে একটা হলো লাইন নিচে এখান থেকে এসছে, এবার এখান থেকে যে নিচের সাইডে যে আইসিটা আছে এই আইসিটা গিয়েছে। আমরা 2G 4G 3G যে আইসি গুলো আছে এই আইসি গুলো চিনবো এইভাবে, যেটা হলো যে আপনি নেটওয়ার্ক সেকশনের শুরু থেকে যদি কাজটা করেন, যেমন একটু ছোট ফোন দিয়ে বা আগেকার মডেলের ফোনটা দিয়ে আপনাদের যদি বোঝায় তাহলে সহজ হবে। এটা হলো এই সর্বপ্রথম অ্যান্টেনার সেকশন যে আইসিটার ভিতরে মিডিয়াম ব্যান্ড বা ফ্রিকোয়েন্সি যাওয়ার জন্য প্রস্তুত থাকে বা নেয়, সেই আইসিটাকে আমরা 2G ধরে নেব। এটা অনেকে অনেক রকম ভাবে ক্যালকুলেশন করে, তবে আমি আমার মতন করে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যেহেতু এখানে হচ্ছে যে এন্ডিনার সেকশনটা ফার্স্ট কোথায় যাচ্ছে, এই 2G আইসিতে, তাহলে এটাকে আমরা প্রথমত যেহেতু আইসিটার ইন পাচ্ছি, তাহলে এটাকে আমরা 2G ধরে নিলাম। এরপরে এই আইসিটা পরবর্তী স্টেপ কি হবে, 2Gর পরে আমরা সাধারণত জানি বর্তমানে বাংলাদেশে বা পৃথিবীতে 3G নেটওয়ার্কের কোনো প্রয়োজন বা চাহিদা নাই, যেহেতু কলিং এর জন্য 2G আইসিটাই যথেষ্ট। বুঝছেন নিশ্চয় যে কলিং এর জন্য 2G আইসিটা যথেষ্ট। তাহলে 3G আইসিতে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি 4G সেকশনটা বা 4G সেকশন 4G আইসি নিয়ে ভাবতে পারেন। 2Gর পরে আমার 3G মাইনাস হয়ে গেল, মাইনাস, তাহলে আমার হাতে থাকলেও কি এখন হচ্ছে তো 4G। এখন এই 4Gটা প্রসেসটা কি, এই 4Gটা কাজ করে কি করে, যখন কল দেওয়া হয় কলের জন্য শুধু 2G আইসিটা কাজ করে, আর নর্মালি 3G এবং 4Gর জন্য কিন্তু এই একটা আইসি কাজ করে। এখন এই যে দুইটা আইসি, এই দুইটা আইসিকে দেখভাল করা, দেখাশোনা করা, সেটার জন্য একটা দারোয়ান রাখা হয়েছে, সেটাকে WTR আইসি। আশা করি এতটুকুন বুঝতে পেরেছেন। মনে করেন যে দারোয়ান ছাড়া, একটা বাড়ির পাহারাদার ছাড়া একটা বাড়িতে ধরেন চোর ঢুকে পড়লো, তাহলে কেমন হয়, সেই বাড়ির যা আছে সবকিছু কিন্তু চুরি করে নিয়ে যাবে। তাই সেই হিসাব করে WTR যদি না থাকে, তাহলে এদের নেটওয়ার্কের যে সিস্টেম আছে, এই নেটওয়ার্কের যে যন্ত্রপাতি আছে, এগুলো নেই হয়ে যেতে পারে, গায়েব হয়ে যেতে পারে। তাই সেই হিসাব করে WTR ছাড়া কিন্তু নেটওয়ার্ক চলে না। তাহলে WTR এর কাজ কি, WTR কিন্তু সে কি করছে 4G এবং সে কি করছে 2G দুইটিকে চালাচ্ছে। মনে করেন ফোনে ইন্টারনেট চলতেছে, ইন্টারনেট চলছে, 4G সিগন্যাল একদম ফুলফিল ভাবে পেয়ে আছে। যখনই কেউ ধাপ করে একটা কল দিল, কল দিয়ে সাথে সাথে ফোনটা হচ্ছে 2G তে কনভার্ট হচ্ছে, তখন আছে নেটওয়ার্ক যে সিগন্যাল আছে সেই সিগন্যালে কিন্তু দেখা যাচ্ছে। দেখানো মানেই কিন্তু এই 2G কাজ করছে। এখন কিছু কিছু ফোন পাওয়া যায় শুধু হলো যে 4G সেকশন কাজ করছে, শুধু হলো 2G সেকশন কাজ করে। এ বিষয়ে আপনাদের একটা তথ্য দেই। মনে করেন যে কাস্টমার আপনার কাছে একটা ফোন নিয়ে আসলে, একটা ফোন নিয়ে আসছে। এখন ফোনটা এইভাবে আপনি দেখবেন যে ফোনের যে নেটওয়ার্ক, নো সার্ভিস, ইমার্জেন্সি কল যাই থাক, সেটা পরের হিসাব। আপনি সিমটা আগে কাস্টমারের সিমটা ফেলে দেবেন, দিয়ে আপনার কোনো ফ্রেশ সিম থাকলে, ইনটেক সিম থাকলে সেই সিমটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনি চেক করবেন যে নেটওয়ার্কটা কি অবস্থায় আছে, নো সার্ভিস আছে নাকি ইমার্জেন্সি আছে, নাকি হচ্ছে যে গোল হয়ে আছে, কোনো সিগন্যালে নাই, কিছু একটা থাকবে। তাই সেই হিসাব করে আপনি এইভাবে জিনিসটা দেখতে পারেন যে যদি নেটওয়ার্কে কোনো কিছুই না থাকে, তাহলে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে কি যে ফোনের রেডিও সেকশন অন আছে কিনা বা অফ আছে কিনা, রেডিও সেকশন চেক করতে হবে। আমরা স্যামসাং ফোনের রেডিও সেকশন চেক করতে পারি। তা আমি এই বিষয় নিয়ে কম্পিউটার স্ক্রিনে আরো ডিপলি ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিই যে আপনি হচ্ছে নেটওয়ার্ক সেকশনটা পাচ্ছেন কিভাবে, সেটা হলো আপনার আগে জানতে হবে। ধরেন আপনি কিছুই পাচ্ছেন না, তাহলে ফোনের প্রথমত নেটওয়ার্ক সেকশনের ভিতরে যাবেন, যাওয়ার পরে কলিং সেকশনে যে সেখান থেকে আপনি দেখবেন যে এটার হলো যে মুড চেঞ্জ হয় কিনা। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি একটু ভিতরে সেটিংসে যাই, কানেকশন
মোবাইল নেটওয়ার্ক সিমে যে দেখেন যে এখানে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ দেখেন যে লেখা আছে। যেহেতু আমার এটা ফ্রন্ট ক্যামেরা উল্টো দেখাচ্ছে, এখানে যে এই যে মোড গুলো দেখা যাচ্ছে, যে মুড গুলো দেখছেন, এই মুড গুলো চেঞ্জ হচ্ছে কিনা, কোন একটাতে মুড পরিবর্তন হচ্ছে কিনা সেটা হচ্ছে জানতে হবে। ধরেন আপনি 2G সেকশন মোডে দিলেন বা 2G মোডে দিলেন, কাজ করছে কিনা দেখেন। যদি কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনি কানেক্ট দিয়েই কিন্তু ঠাস করে আবার চেঞ্জ করবেন না, ওখানে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পরে নেটওয়ার্ক আসছে কিনা, ধরেন হচ্ছে যে নেটওয়ার্ক এসছে, এবার আপনি কি করবেন, মুড চেঞ্জ করবেন। এরপর আপনি যদি স্পেসিফিক 4G মোড থাকে, আপনি 4G মোডে দিলেন, দিয়ে দেখলেন যে 4G কাজ করছে কিনা, দেখলেন যে আপনার 4G কাজ করছে না, ব্যাস আপনার কিন্তু হিসাব আপনি পেয়ে গেলেন যে আপনার 2G সেকশনে কল যেহেতু যাচ্ছে, তাহলে আমাকে 4G সেকশন নিয়ে কাজ করতে হবে। 4G সেকশনে সমস্যা আপনি পেয়েছেন, কিন্তু ডাইরেক্ট 4G আইসি চেঞ্জ করবেন, এটা কিন্তু একটা ভালো টেকনিশিয়ানের গুণ না। তাহলে আপনাকে জানতে হবে কি, জানতে হবে যে এই আইসি কে চালানোর জন্য, এই আইসি কে প্রপার ভাবে পাওয়ার দেওয়ার জন্য ভিপিএস টা ইন আছে কিনা, সাথে সাথে 1.8 ইন আছে কিনা। আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাবো। জি, কয়টা লাইন চেক করতে হবে সেটা আপনাকে এখন জানাবো, একটু ওয়েট করেন। এবার আমরা এটা জানতে পারি যে এই 2G সেকশনটা কাজ করছে, তাহলে আমাদের যে ড্রয়িং করা ছিল আমরা সেখানে একটু যাব। এখানে আমাদের ড্রয়িংটা ইতিপূর্বে আপনারা দেখেছেন, বিগত লাইভে আমি এটা স্পেসিফিক আকারে সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, এটা হলো যে এখানে এই যে সেকশনটা, নেটওয়ার্ক সেকশনটার কাজ হলো যে 4GPA তে প্রথমত যাবে হচ্ছে ভিপিএস পাওয়ার। এই ভিপিএস পাওয়ারটা প্রয়োজন। ভিপিএস পাওয়ারের কাজ কি? ভিপিএস পাওয়ার হচ্ছে যে এই আইসিটাকে সংযোগ করার জন্য কিন্তু সে শক্তি প্রদান করে, অর্থাৎ হচ্ছে পাওয়ার হাউস। তাহলে ভিপিএস ভোল্টেজটা আপনি পাচ্ছেন, এইটার আপনারা একটা ছবি তুলে রাখতে পারেন, এই ড্রয়িংটার একটা ছবি তুলে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে আমার বেশ কিছু তথ্য এখানে উপস্থাপন করা আছে, আরো ডিপলি ভাবে আমি ইনশাল্লাহ আপনাদের শেয়ার করব। জাস্ট এখানে একটা বেসিক ধারণা দিচ্ছি যে প্রথমত ভিপিএস টা সংযোগ আছে কিনা। এই ভিপিএস টা যাচ্ছে কোথায় দেখেন, যে এখানে কালার চেঞ্জ করে দিলে ভালো হতো। প্রথমত চার্জিং আইসি থেকে আমরা দেখতে পাচ্ছি 4GPA তে দেখতে পাচ্ছি, এইটা আবার দেখতে পাচ্ছি কি 2GPA তে। তাহলে আপনি পাওয়ার সেকশনটা ওকে পেলেন। এবার পাওয়ার সেকশন ওকে পাওয়ার পর ফোন যখন রান করবেন, ফোন যখন পাওয়ার সুইচ প্রেস করবেন এবং সিম লাগানো থাকবে, তখন কিন্তু এই যে 1.8 ভোল্টেজ দেখেন তিনটা জায়গায় আছে, এখান থেকে 2GPA তে, 4GPA তে এবং এই জায়গা থেকে কিন্তু APTIC তে। ক্লিয়ার? মোটামুটি দুইটা ভোল্টেজ পরপর পেলেন, একটা হলো পাওয়ার সুইচ প্রেস করার পূর্বে, এটা হলো পাওয়ার সুইচ প্রেস করার পূর্বে, এবং আরেকটা হলো পাওয়ার সুইচ প্রেস করার পরে। পাওয়ার সুইচ প্রেস করার পরে কত পাচ্ছি আমরা? 1.8 ভোল্টেজ। তাহলে 1.8 ভোল্টেজ ছাড়া কিন্তু ফোন চলে না। 1.8 এর যে ভোল্টেজ হয় সেটার ফুল ফর্ম ছিল কি? ভিআইও। ভিআইও ভোল্টেজ বলতে ভোল্টেজ ইন আউট। ভোল্টেজ ইন আউট মানে এখান থেকে ইনও হয় আউটও হয়, এটা হচ্ছে বোঝাতে চাচ্ছে। প্রত্যেকটা মাদারবোর্ডের সম্পূর্ণ বোর্ড এই 1.8 ভোল্টেজ দ্বারা পরিচালিত হয়। এই জন্য 1.8 ভোল্টেজ অবশ্যই মাস্ট বি প্রয়োজন। তাহলে এবার আমরা জানলাম কি, যে প্রথমত একটা হচ্ছে যে প্রাইমারি ভোল্টেজ থাকবে, দ্বিতীয়ত পাওয়ার সুইচ প্রেস করার পর 1.8 ভোল্টেজ থাকবে। এখন অনেক ক্ষেত্রেই কি হয় যে আমরা ফোনে একটা সেকশন ঠিকঠাক ভাবে কাজ করছি, কিন্তু আরেকটা সেকশন কাজ পাচ্ছি না, সেক্ষেত্রে 2G পাচ্ছি কিন্তু 4G পাচ্ছি না।
তাহলে আমাদের স্টেপটা আমরা এইভাবে দেখতে পারি। আমরা সর্বপ্রথম ব্যাটারি সংযোগটা কানেকশন দিব, দেওয়ার পরে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা দেখছি কিনা, ভিপিএসটা এসছে কিনা, ভিপিএস এসে এনাফ। এরপরে দেখবো ফোনটা অন করলাম, অন করার পর 1.8 আছে কিনা, এনাফ। এরপরে আপনি যদি মনে করেন যে আপনার ফোনে নেটওয়ার্ক একটা ধাপ আছে আর একটা ধাপ নাই, তাহলে সেটা তো আমি তো আপনাদেরকে ধাপ বললাম বা স্টেপ বললাম, যে যেটা হলো যে 2G স্টেপ বা 2G আইসি একটা আর 4G আইসি একটা। তাহলে 2G আইসিটা আলাদা রেখে আপনার 4G সেকশনটা কাজ করছে না, তাহলে 4G আইসিটা উঠিয়ে ফেলবেন। উঠিয়ে ফেলার পরে এই যে ভোল্টেজের যে লেগগুলো, এই লেগগুলো অ্যাকুরেট আছে কিনা। এবার আমি জানাবো এই আইসি গুলোর প্যাড গুলো কিভাবে মাপবেন। এই প্যাড গুলো যদি সঠিকভাবে পরিমাপ করতে পারেন, তাহলে আপনার যে আইসি ভালো না খারাপ সেটা আপনারা সহজে বুঝতে পারবেন। আর একটা অ্যালার্ম শুনি, আপনারা হলো যে যারা যুক্ত আছেন তাদের জ্ঞাতার্থে আমি জানাইতেছি যে আমরা আগামী 29 তারিখ রোজ সোমবার আমরা একটা পেইড ক্লাস উদ্বোধন করতে যাচ্ছি, যেটা হলো চার্জিং সেকশনের উপরে। চার্জিং সেকশন সম্পর্কে যাদের ধারণা কম বা যারা পরিপূর্ণভাবে প্রপারভাবে ধারণা নিতে চান, তারা আমাদের পেইড ক্লাসে যুক্ত হতে পারেন। এটা হলো একদিনের লাইভ ক্লাস, আমরা 2 ঘন্টা লাইভ সেশন করব রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত। আপনারা চাইলে যুক্ত হতে পারেন, কমেন্টের দেওয়া লিঙ্কে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন করা হবে। যারা যুক্ত হবেন তারা অবশ্যই পেমেন্ট করার পরে ট্রানজ্যাকশন আইডিটা আমাদের হচ্ছে যে ফর্ম আছে রেজিস্ট্রেশন ফর্ম, সেখানে আপনারা দিয়ে রাখবেন। কেননা এই রেজিস্ট্রেশন ফর্মে যারা শুধু পেমেন্টের ট্রানজ্যাকশন আইডি দিবেন তারাই শুধু ওই লাইভ সেশনে যুক্ত হতে পারবেন। দেখেন, ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আপনি যদি মনে করেন লাইভ সেশনে যুক্ত হবেন না, আমার কোনো আপত্তি নেই, বা আপনারও কোনো ক্ষতি হয়ে যাবে এরকম না। তবে আপনাকে কাজ শেখানোর উদ্দেশ্যে আপনাকে জাস্ট একটা বন্ধনে আবদ্ধ করার জন্য আমরা সামান্য একটা পেমেন্টের বিনিময়ে আপনাকে লাইভ সেশনে 2 ঘন্টা স্টেবল করার চেষ্টা করছি। যার জন্য এটা আমাদের কোনো ফেসবুক বা ইউটিউবে এই লাইভটা আসবে না। আমরা জুম মিটিং অথবা গুগল মিটের মাধ্যমে আমরা গ্রুপে লিংক শেয়ার করে সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হব এবং সবার সাথে আমরা ফেস টু ফেস ডিসকাস করার চেষ্টা করব। বেসিক্যালি আমি হচ্ছে আপনাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করব এবং আমার সর্বোচ্চ যদি বলি কাজের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব, যে একটা চার্জিং সেকশন কোন ধাপে কাজ করে, কোন স্টেপে কাজ করে, এটার অ্যাম্পিয়ারটা কিভাবে পরিবর্তন হয়, এটার ভোল্টেজের পরিবর্তনটা কিভাবে হয়। একটা ফোনের যদি 2টা চার্জিং আইসি থাকে, তাহলে 2টা চার্জিং আইসি একটা ফার্স্ট আইসি থেকে সেকেন্ড আইসিতে কিভাবে ভোল্টেজ বুস্ট হয়, এ টু জেড কিন্তু আমরা এটা জানানোর চেষ্টা করব। তাই আপনারা আর দেরি না করে আমাদের লিংকে আপনারা যুক্ত হতে পারেন। কমেন্টে দেওয়া লিংকে আপনারা রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করে আপনারা ট্রানজ্যাকশন আইডি সেখানে হলো যে দিয়ে রাখুন, তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদেরকে গ্রুপে জয়েন করে নেব এবং ইনশাল্লাহ একটা ভালো আউটপুট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধরেন আমার লাইভে বা আমার ওই ক্লাসে 10 জন মানুষ থাকবে, আমি 10 জনকে চার্জিং সেকশন সম্পর্কে এমন একটা গাইড দেওয়ার চেষ্টা করব, যেটার কারণে বা যেটা নিয়ে সে যদি প্রপার ভাবে জানতে পারে বা মনোযোগ দিতে পারে সেই বিষয়ে তার আর পরবর্তীতে কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। তাই ধন্যবাদ। আমরা এখন নেটওয়ার্ক সেকশনের পরবর্তী স্টেপটা আমরা এখন জানবো, যেটা হলো যে একটা আইসি নষ্ট হয়ে গেছে, এই আইসিটা নষ্ট না ভালো, এটা আমরা পেড মেপে কিভাবে বের করব, এইটা হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। স্ক্রিনে দেওয়া যে কমেন্টে পিন করে রেখেছি, এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটা ভালোভাবে পড়বেন, তাহলে অন্তত আমাদের যে পেইড লাইভের যে ক্লাসটা আছে এই লাইভের ক্লাস সম্পর্কে আপনি ওখানে পুরোপুরি তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা এখন যে রানিং যে ক্লাসটা আছে এটাকে শেষ করি। এখানে হলো যে আমরা ধরুন এইটা হলো যে আপনি মনে করেন যে প্রাইমারি স্টেপ পার করলেন, এবার সেকেন্ড স্টেপে আপনি কিভাবে কাজ করবেন, যে
নেটওয়ার্ক সেকশনের আইসিটার যে বিটম্যাপ আছে বিটম্যাপটা ফলো করতে পারেন। বিটম্যাপে আমি এইভাবে আপনাদেরকে স্পেশালি বোঝাতে পারবো যে বিটম্যাপ আপনাদের কতটা উপকারী একটু খেয়াল করুন। যে দেখুন যে এখানে প্রত্যেকটা লাইন সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। মনে করেন যে PRX বা TRX, আমরা সাধারণত এই নেটওয়ার্ক সেকশনের দুইটা ভাষা কিন্তু মুখস্থ করে রাখবো বা এটা জেনে নিব। এটা হলো যে TRX আর PRX আর TX, এই এই সম্পর্কে একটু জেনে আসি। TX বলতে ট্রান্সমিট, টিএক্স বলতে ট্রান্সমিট বোঝানো হচ্ছে যে আইসিটা সে ট্রান্সমিট করছে বা সে কাজ করছে। এই আইসিটা ট্রান্সমিট করছে কার সাথে? ধরুন যে এই বর্ণীয়টা আপনি যে বিটম্যাপটা খুললেন, বিটম্যাপটা খোলার পরে এটা ওপেন করার পর এখানে যে টিএক্স লাইন আছে, টিএক্স লাইনটা কার কাছে সম্পৃক্ত আছে এবং কোথা থেকে এসছে সেটা আছে আগে জানতে হবে। এখান থেকে আমরা গেলাম এখানে, এখান থেকে ক্লিক করে এখানে গেলাম, এখান থেকে গেলাম এখানে। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে এই আইসিটাকে ট্রান্সমিট করছে কি এই 4G আইসিটা, 4G আইসির ভিতরে ট্রান্সমিট করছে কি কিছু সিরিজে ক্যাপাসিটারের মাধ্যমে, যেটার মাধ্যমে কিন্তু এখানে ট্রান্সমিট করছে। এখন মনে করেন যে এখানে কোনো কারণবশত একটা ক্যাপাসিটার মিসিং হয়ে গেল, তাহলে কিন্তু আর নেটওয়ার্ক আসবে না। অনেক সময় কি হয় যে অনেক টেকনিশিয়ান দ্বারাও কিন্তু মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হয়। একটা জিনিস আমি বলে রাখি, যদি টেকনিশিয়ান দ্বারা মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু ফোনের ফল্ট ফাইন্ডিং বর্ণীয় দ্বারা সম্ভব না। যদি ফোন নরমালি কাস্টমার কাছে ব্যবহার হতে হতে প্রবলেম হয়েছে, সেটা যদি আপনি সার্ভিসিং করতে চান তাহলে বর্ণীয় দেখে সার্ভিসিং পসিবল, 100% পসিবল, কোনো রকম কোনো প্যারা ছাড়াই। এখন টেকনিশিয়ান দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা কিন্তু সম্ভব হবে না। অতএব মাথায় রাখতে হবে যে এই আইসিটার প্রসেস সম্পর্কে, মনে করেন এই আইসিটার প্রসেস সম্পর্কে জানতে হলে আইসিটা জুম করতে হবে। এখন টিএক্স মানে কি? সে ট্রান্সমিট করছে। তাহলে টিআরএক্স, অর্থাৎ টিআরএক্স মানে কি? টিআরএক্স মানে সে রিসিভ করছে, টিএক্স থেকে ট্রান্সমিট করে, টিআরএক্স থেকে রিসিভ করে। তাহলে এখানে এই আইসিটা রিসিভের লাইন কতগুলো দেখেন, একটা লাইন শুধু সে ট্রান্সমিট করছে, কিন্তু রিসিভ করছে কতগুলাই? টিআরএক্স 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 টিআরএক্স, মানে অর্থাৎ 1 2 3 4 5টা। এবার আসুন 6টা 7টা 8টা 9টা লাইন কিন্তু আমরা এখানে ট্রান্সমিট করতে দেখলাম। তাহলে এই যে ট্রান্সমিটের যে লাইনগুলো আছে সে কিন্তু একটা প্রসেসিং এর মাধ্যমে কিন্তু সে কাজ করে। এখানে দেখুন যে এখানে ডুপ্লেক্সার আইসি আছে, এই যে ছোট ছোট যে কাছের আইসি গুলো আছে এইগুলো, এই আইসি গুলোর মাধ্যমে কিন্তু সে আইসিটাকে নেটওয়ার্কটাকে প্রপার ভাবে সংযোগ দেয়। এখন কোনো কারণবশত ফোনটা আসার খেয়ে নিচে একটা লেগ মিসিং হয়ে গেল, তাহলে কিন্তু এই আইসিটার কাজ করবে না। এরপরে এই আইসিটার সংযোগটা আরেকটু ভালোভাবে জানার জন্য দেখুন যে এখানে হচ্ছে লো ব্যান্ড এবং হাই ব্যান্ড বলে দুটো অপশন আছে। আমি কিন্তু আপনাদের লো ব্যান্ড এবং হাই ব্যান্ড সম্পর্কে বলেছি। এটা হচ্ছে যে লো ব্যান্ড ইন, হাই ব্যান্ড ইন। এখন এই লো ব্যান্ড আর হাই ব্যান্ডের কাজ কি সবাই তো জানি, যে লো ব্যান্ডের কাজ হচ্ছে যে 2G আর হাই ব্যান্ডের কাজ হচ্ছে যে আপনার 4G সেকশনকে চালানোর জন্য। আমি কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে স্পেসিফিক আকারে বোঝানোর চেষ্টা করছি। কারণ হলো যে এইটা সঠিকভাবে বুঝতে হলে আপনাকে অবশ্যই এটার নাম সম্পর্কে আগে জানতে হবে। তো অতএব আমরা যখন বিটম্যাপটা খুলবো, বিটম্যাপ খোলার পরে আমাদের কোন সেকশনটা কাজ করছে না, ধরেন 4G সেকশন কাজ করছে না, 4G সেকশন কাজ না করার কারণ আছে, ধরেন এই হাই ব্যান্ডের এই লাইনটা এখান থেকে মিসিং আছে, হাই ব্যান্ডের লাইনটা মিসিং আছে, তাহলে কিন্তু কাজ করবে না। কারণ এই হাই ব্যান্ড সিগন্যাল দিচ্ছে কে? 2G আইসি তে হাই ব্যান্ড সিগন্যাল দিচ্ছে এইখান থেকে আরএফআইসি থেকে। এখন এই আরএফআইসি যদি সঠিকভাবে এই হাই ব্যান্ডের সাথে সংযুক্ত না থাকে তাহলে সে কিন্তু পরবর্তীতে এই 4G তে সে কিন্তু আর প্রপার ভাবে সে সুইচিং করবে না। ধরেন এখান থেকে এই গেল, আমি কিন্তু ড্রয়িং করে করে বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝবেন ইনশাল্লাহ। তা যাই হোক, এখন হলো যে যদি এখান থেকে হাই ব্যান্ড যদি সঠিকভাবে সে ফ্রিকোয়েন্সি না পাঠায় বা ট্রান্সমিট না করে, সে কিন্তু
4G আইসিতে কিন্তু প্রপারভাবে কাজ করাবে না। এখন আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিতে পারি, এইটা পরিমাপের উপায়টা বলতে পারি। মনে করেন এখানে এইটা তো পরিমাপ করতে পারবেন, তাহলে পরিমাপটা করার জন্য পদ্ধতিটা কি? এই আইসি গুলোতে সেইভাবে তথ্য দেওয়া নেই, আপনি আরেকটা বিটম্যাপে যান। এই বিটম্যাপ অনুযায়ী এই আইসিটা ধরেন এই যে এখানে যে 2G আইসিটা বা মানে 2G সেকশনের যে লো ব্যান্ডের আইসিটা, এটা হলো একটা 5G ফোন। এই 5G ফোনের এই আইসিটা যে কাজ করছে সেটা বোঝার উপায় হচ্ছে এখানে দেখুন যে কিছু রেড মার্ক করা কিছু ভ্যালু দেখা যাচ্ছে, দেখছেন নিশ্চয়। তাহলে এই ভ্যালুটা কিভাবে কাজ করবে? আপনি মনে করেন এই আইসিটি উঠিয়ে ফেললেন, উঠিয়ে ফেলে এই একটা জুম করবেন, জুম করার পরে এখানে দেখলেন এই যে একটা ভ্যালু দেখা যাচ্ছে, দেখেন কত 401। তাহলে আপনি কি করবেন যে এই প্যাডটা মাপবেন, যে এখানে আপনি সঠিকভাবে বিট ম্যাপ দেখে মাল্টিমিটারে যে ডায়োড ভ্যালু আছে ডায়োড ভ্যালুতে আপনি এই ভ্যালুটা পাচ্ছেন কিনা। ধরেন এই ভ্যালুটা পেলেন, তাহলে আপনি একটু উপরে যান, তারপরে দেখুন যে 0.2029 এটা পাচ্ছেন কিনা। এটি কিন্তু দেখেন যে HBTX আউট, হাই ব্যান্ড ট্রান্সমিট আউট অপশন। আপনি যদি স্কিমেটিক্স এর ভাষাগুলো স্পেসিফিক আকারে মুখস্থ রাখতে পারেন, ইনশাল্লাহ আপনার কাজগুলো আটকাবে না, যে কোনো ধরনের কাজ করতে পারবেন। এখন দেখেন এই যে ভিপিএ এপিটি, এই ভিপিএ এপিটি বলতে অ্যাপ্লিকেশন প্রসেসরের যে লাইনটা আছে সেইটা। এখন এখানে ধরেন এই ভ্যালুটা নাই, তাহলে কি করবেন যে এপিটি আইসির সাথে এটা সংযোগ নাই। এপিটি আইসিটা কোথায় আছে? এই দেখেন এখানে। তাহলে ধরেন এখান থেকে যদি সংযোগটা না থাকে এই আইসিতে, তাহলে কিন্তু সে কাজ করবে না। হিসাবটা ওকে। তারপরে দেখেন যে এই হাই ব্যান্ড ইন, এখানে আপনি ভ্যালু পাবেন কত? ডায়েট মোডের ভ্যালু পাবেন 2.110। আবার মিডিয়াম ব্যান্ড এমবি, এমবি বলতে মিডিয়াম ব্যান্ড, তাহলে এখানে আপনি ভ্যালু পাবেন কত? 2.110। তাহলে এই ভ্যালু কিন্তু প্রপার ভাবে পেতে হবে। প্রপার ভাবে ভ্যালুগুলো আসা মানে আপনার কাজ কিন্তু কমপ্লিট। তাহলে প্রত্যেকটা আইসির প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমরা সঠিকভাবে ধরেন সাপোজ পেয়ে গেলাম, তখন কিন্তু আমার এই আইসিটা চেঞ্জ করতে হবে। কেননা প্যাডের ভ্যালু যদি অ্যাকুরেট থাকে তাহলে আমার কাজ আর মানে আইসি চেঞ্জ করা ছাড়া আর নাই। আর যখন প্যাডের ভ্যালু আপনি অ্যাকুরেট পাবেন না, এখানে ধরেন 293 জায়গা আপনি ভ্যালু পাচ্ছেন 130 বা 100, তাহলে আপনার এটা হচ্ছে যে মানে লো জিআর। লো জিআর কেন পাচ্ছে? হয়তো এখান থেকে কোনো ক্যাপাসিটার জিএনডির সাথে লিকেজ আছে, তাহলে এই ক্যাপাসিটারটা শর্ট আছে কিনা খুঁজে বের করবেন। এটা হচ্ছে বিষয়। এরপরে আমরা স্কিমেটিক্স থেকে তো এটা জানলাম। এখন এখানে আমি কিন্তু আরেকটা ভোল্টেজ দেখিয়েছি, যেটা হলো যে এই যে এপিটি আইসি দেখেন ভিপিএ এপিটি ভোল্টেজ। এই ভিপিএ এপিটি ভোল্টেজ কার কাছে যাচ্ছে? সেটা কিন্তু যাচ্ছে 4G আইসিতে। আমরা কিন্তু ইতিপূর্বে মানে কিছুক্ষণ আগে আমরা জানলাম হচ্ছে প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজ। এবং সেকেন্ডারি ভোল্টেজের কিন্তু দুইটা ভাগ। সেকেন্ডারি আমি কেন বলছি, যে ফোন অন করার পর যে ভোল্টেজটা তৈরি হয় সেটাকে সেকেন্ডারি বলা হয়। তাহলে ফোন অন করার পরে কি ভোল্টেজ যাচ্ছে সে কিন্তু এখানে যাচ্ছে। আর এই এপিটি ভোল্টেজ সম্পর্কে আমি ইতিপূর্বে বলেছি, এই ভোল্টেজে কিন্তু আমি এখানে কোনো নাম বা কোনো ভোল্টেজ নির্দিষ্ট করে কোনো ভোল্টেজ এই নামের সাথে অ্যাড করি নাই, কিন্তু এখানে ধরুন অ্যাড করেছি। স্কিমেটিক্স আপনাকে নাম বলে দেবে, স্কিমেটিক্স কিন্তু আপনাকে নির্দিষ্ট করে কোন জায়গায় এক্সাক্ট সমস্যা সেটা ইন্ডিকেট করবে না। সে তথ্যগুলো জানিয়ে দেবে যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, সিপিইউ থেকে কিছু লাইন এখানে এসছে। এই লাইনগুলো আসার সময় সে কিছু নাম ব্যবহার করবে। যখন সে নাম ব্যবহার করবে সেই নাম অনুযায়ী কিন্তু আমরা জেনে নেব। আমি কিন্তু এখানে তীর আকারে তীর দিয়ে কিন্তু অলরেডি এঁকে রাখছিলাম গতদিন, সেটাই কিন্তু এখানে আছে। এই তীর মানে কি লাইনটা কোনটা কোন দিকে যাচ্ছে। এখন এই যে সিপিইউ থেকে যে লাইনটা আসছে এই লাইনটার নামটা কি দেখেন, RFFE-CLK, এবং আরেকটা নাম আছে RFFE ডাটা। তাহলে ডাটা এবং সিএলকে সম্পর্কে যারা বোঝেন বা এই প্রোটোকল সম্পর্কে যারা বোঝেন তারাই একমাত্র এটার ধারণা নিতে পারবেন। তাহলে আপনাকে সর্বপ্রথম এটার ফুল ফর্ম সম্পর্কে জেনে আসতে হবে, এই ভিপিএপিটি ফুল ফর্ম সম্পর্কে জেনে আসতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে এইটুকুন বোঝাতে চাচ্ছি যে আপনি যখন নেটওয়ার্ক সেকশন নিয়ে ভাববেন তখন স্বল্প পরিসরে যদি আপনি ভাবেন তাহলে আপনার কাজটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এখন
এখন আপনার চিন্তা কি হবে? এখন আপনার চিন্তা হবে যে এই যে ভিপিএ সবই যখন পালাম, তখন ফোনটা যখন হচ্ছে যে নেটওয়ার্ক সেকশনটা কাজ করছে না। অনেক সময় কি হয় যে কাস্টমারের বাড়ি হচ্ছে গ্রামে, সে ঘরে টিনের ঘরে থাকে, সেখানে গেলে তার নেটওয়ার্ক সেকশনটা কম পাচ্ছে বা নেটওয়ার্কের খুঁটি কম পাচ্ছে বা জিরো হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আগে দেখতে হবে আপনার ভিপিএ ভোল্টেজ আছে কিনা। ভিপিএ ভোল্টেজের কাজ হচ্ছে যে এখানে হচ্ছে এই ভোল্টেজটা আপনি নর্মালি পাবেন 0.6, সর্বোচ্চ ভোল্টেজ পাবেন 3.7, কিন্তু এটা ফ্রিকোয়েন্সি অনুসারে। যদি নেটওয়ার্কের স্পিড কম থাকে তাহলে ভোল্টেজ বেশি থাকবে, আর নেটওয়ার্কের স্পিড বা নেটওয়ার্কের টাওয়ারের ফ্রিকোয়েন্সি যদি ভালো থাকে, অর্থাৎ এই যে টাওয়ারের যে সিগন্যাল আছে এগুলো যে 3টে খুঁটি, এই খুঁটিগুলো অ্যাকুরেট আছে, তাহলে এখানে ভোল্টেজ কমে যাবে। তাহলে মোটামুটি আমরা কিন্তু একটা স্টেপ জানলাম, গতদিনে যা জেনেছি তার পরবর্তী যে স্টেপ আছে আইসি গুলো ফল্ট ফাইন্ডিং করা প্লাস আইসি কখন চেঞ্জ করব, সেই স্টেপগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক শিক্ষার্থী গাইডলাইন্স অনুসারে একটা কি বলবো যে একটা প্রফেশনাল টেকনিশিয়ান তৈরি করা। কেননা আপনি দেখেন যে আমরা যে ইতিপূর্বে যতগুলো ভিডিও দিয়েছি সবগুলোই কিন্তু শিক্ষামূলক এবং শিক্ষণীয়। আপনি ধরেন একটা ভিডিও দেখছেন অথচ সেটা দিয়ে কাজ করছে না, এটা কিন্তু হয় না। তা যা হোক, আমরা জানবো কি প্রোটোকল সম্পর্কে, আমরা জানবো কি ভোল্টেজ সম্পর্কে, আমরা জানবো কি আইসি গুলো নাম সম্পর্কে। এই বেসিক গুলো যখন সর্বপ্রথম আপনি জেনে নেবেন তখন আপনার দ্বিতীয় ধাপটা সহজ হয়ে যাবে। তা আমরা নেটওয়ার্ক সেকশনের তৃতীয় পর্বে ইনশাআল্লাহ 5G সেকশনের যে সেকশনগুলো হাই ব্যান্ড লো ব্যান্ড কখন কাজ করে কখন ইন হয় এগুলো নিয়ে একদম বিস্তারিত ভাবে আপনাদের ধারাবাহিকভাবে এরকম ভাবে আমি জানানোর চেষ্টা করব। আমাদের ভিডিও থেকে আশা করি উপকৃত হবেন এবং আপনারা আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। এবং আপনারা জেনেছেন যে আমরা খুব শীঘ্রই আমাদের যে পেইড অ্যাপ বা অ্যাপ লঞ্চ করব। যদি মনে হয় যে আপনাদের বাড়তি সময় আছে বা আপনারা চাচ্ছেন যে আপনারা কোনো অপেক্ষা করবেন না, ইনস্ট্যান্ট ভিডিও দেখবেন, তাহলে আপনারা আমাদের পেইড অ্যাপ থেকে ভিডিও দেখতে পারেন। ওইগুলো পেইড থাকলেও আপনাদের জন্য ভালোবাসা সবসময় থাকবে। আমরা পেজে যে ধরনের ভিডিওগুলো করি এখানে কোনো রকম হাইট বা স্কিপ থাকে না। এখানে কি হয় যে একটা সেকশন শুরু থেকে শেষ পর্যন্ত বলতে বলতে একটা দীর্ঘ সময় প্রয়োজন হয়। যখন আমরা পেইডের ভিতরে কিছু নিয়ে আসবো, এই বিষয়টা কাটছাট করে শর্টকাটে নিয়ে আসবো, সেটাই হলো পেইড। ধরেন এই যে লাইভটা করা হলো না, এই লাইভটাকে আমি কাটছাট করে যদি 5 মিনিটের ভিডিওটা আনি, তখন আমাকে কিন্তু ওই ভিডিওটা এডিট করার জন্য বা ওইটার জন্য একটা টেকনিশিয়ান বা একটা হচ্ছে যে ডিজাইনার, তাকে আমার ওখানে স্টেবল বসিয়ে রাখতে হবে। তখন সে কি করবে যে এই যে 1 ঘন্টার ভিডিও সে মার্চ করে ছোট করে এনে আপনাদের সামনে শেয়ার করছে। তাহলে সে কি করছে, সেই ভিডিওটা নিয়ে আপনাদের 5 মিনিটের ভিতরে জানিয়ে দিল। কিন্তু আমি এখানে 1 ঘন্টা উপস্থাপন করলাম কেন, যে আপনাদেরকে ডিপলি ভেঙে ভেঙে বোঝালাম। এখন আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো লং হলেও একটু দেখার। আর যদি আপনাদের মনে হয় যে না আমরা এত সময় নেই, শর্টকাটে দেখবো, জাস্ট জানবো যে অমুক জায়গার ক্যাপাসিটার তুলে দিলে কাজ শেষ, অমুক জায়গার রেজিস্টার চেঞ্জ করে দিলে কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, আপনি ওইভাবে আমাদের পেইড অ্যাপ থেকে জেনে নিন ইনশাল্লাহ, ওটা পরের সাবজেক্ট। এখন আমরা যেটা জানাতে চাচ্ছি, আমরা 29 তারিখ রাত 9টা, দিন হলো সোমবার। এই দিনে আমরা একটা চার্জিং সেকশন নিয়ে বেসিক টু অ্যাডভান্স একটা ক্লাস নিব ইনশাল্লাহ। যদি আপনি আমাদের ভালোবেসে থাকেন বা আমার কথাগুলো আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই লাইভ সেশনে আপনি যুক্ত হবেন। অবশ্যই এটাতে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটা ন্যূনতম ফিস জমা প্রদান করে সেখানে ট্রানজেকশন আইডি আপনাকে অ্যাড করতে হবে। ট্রানজেকশন আইডি যদি অ্যাড না করেন বা ফিস জমা না দেন, তাহলে আমি দুঃখিত, আপনাদেরকে আমি ওই লাইভে যুক্ত করতে পারবো না। কারণ এটা আমার একটা সিস্টেমেটিক সমস্যা আছে, যেটার কারণে আপনাদেরকে অবশ্যই লাইভে যুক্ত হলে ন্যূনতম একটা পেমেন্ট করতে হবে। এবং সেই লাইভে আমরা চার্জিং সেকশনের শুরু থেকে শেষ পর্যন্ত A to Z
একটা গাইড নেওয়ার চেষ্টা করব, যেটা হলো আমার জীবনের সেরা ভিডিও হতে চলেছে। যে আমি ইতিপূর্বে যতগুলো ভিডিও আপলোড করেছি টোটাল একটা মার্চ করে এই ভিডিওটা আমি শেয়ার করব, যে এই সেকশনটা আপনারা যেন সঠিকভাবে নিতে পারেন। তো ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন আর আপনাদের সুন্দর মতামত জানাবেন। আর আমি একটা কথা বারবারই বলি, আমি আপনাদেরকে ভুলি নাই। আমি যদি ভুলে যাই তাহলে কখনোই এখন লাইভে এসে এত ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করতাম না। আমার কাজের জন্য অনেক সময় প্রয়োজন, আমরা টেকনিশিয়ান হিসাবে আমাদের হিউজ পরিমাণ কাজ থাকে, কাজের চাপ শেষ করে আপনাদের সাথে লাইভে হোক, আপনাদের সাথে পেজে একটা ভিডিও আপলোড করি, কেননা আপনারা যেন শিখতে পারেন। এখন অনেকে কি করে, ভিডিওটা 30 সেকেন্ড 1 মিনিট দেখে স্কিপ করে ফেলে। সেক্ষেত্রে কি হয় যে এই যে আমি যে আমার এত ব্যস্ততার পরেও যখন আপনাকে একটা জিনিস জানানোর চেষ্টা করলাম আর আপনি সেটার গুরুত্ব দিলেন না বা ইম্পর্টেন্ট মনে করলেন না, সেক্ষেত্রে একটু হৃদয়ে কষ্ট লাগে আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু নিয়েই সামনের দিন আমরা আসছি ইনশাল্লাহ আপনাদের সাথে। আপনাদেরকে একটা দক্ষ টেকনিশিয়ান তৈরি করা, এটা আমাদের মূল লক্ষ্য। এই লাইভে আমাদের অনেক স্টুডেন্ট যুক্ত আছেন, যারা এসেছেন, যাদের সাথে আমি এখনো কথা বলতে পারিনি, তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন, আপনাদের কোনো মতামত থাকলে বা ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে এই কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার নাম্বারটা এক ভাই চেয়েছেন, ভাই আপনার নাম্বারটা দেন। আমার নাম্বারটা আপনি হচ্ছে এই পেজের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। ওখানে যে হোয়াটসঅ্যাপটা আছে ওই হোয়াটসঅ্যাপটা আমি সবসময় ব্যবহার করি, আপনি ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। যেহেতু উত্তর দেওয়া একটু সময় প্রয়োজন, মেসেজ করে রাখলেন, আমি আমার সময় মতো রিপ্লাই করে দেব। সাবস রেজিস্ট্রেশন করাটা আমাদের জন্য একটু সমস্যা মনে হচ্ছে, আমরা টাকা দিলে আপনি অ্যাড করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনি গ্রুপে জয়েন হতে চাইলে আমাদের যে পেজের যে নাম্বার আছে, যে রেজিস্ট্রেশনের জন্য যে সেন্ড মানি যে নাম্বারটা দেওয়া আছে, আপনি ওই নাম্বারে ফোন করুন, করে আপনি কল দিলেই উনি আপনাকে অ্যাপ্রুভ করে নিবে। ধন্যবাদ। এটা আমি জিএসএম আফসার ভাইয়ের উদ্দেশ্যে বললাম। এখানে অনেকেই কমেন্ট করেছেন, ভাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে। আমি যে বললাম যে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এরপরে আর কে কে মেসেজ করছে, সবার মেসেজ উত্তর দেওয়া তো সম্ভব না। ধন্যবাদ, খুব ভালো, খুব বুঝিয়েন ভালো, খুবই বুঝিয়েন। যাক, একটু বানানোর সমস্যা মনে হচ্ছে। ভাইয়া আবার লাইভে কবে আসবেন? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট মানে কথা আর কি। আমরা লাইভ 2 দিন বা 3 দিন পর পর ইনশাল্লাহ লাইভ আসার চেষ্টা করব। আপাতত মোটামুটি সামনের সপ্তাহে 2টা লাইভ হবে ইনশাল্লাহ। আগামীকাল শুক্রবারে দেখি একটা লাইভ রাত্রে লাইভ করার ইচ্ছা আছে। আমি যখনই লাইভ করব কোনো না কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে আসবো। খোশ গল্প আসলে এটা আমি পছন্দ করি না। আমি যতটুকুন কথা বলবো অন্তত শিক্ষামূলক বা শিক্ষার ভিতরে থাকাটাই বেটার হবে। কারণ আপনি যদি একটা ভালো কিছু করেন, আপনি যদি একটা ভালো কাজ করেন, সেটার জন্য হয়তো সবের ভাগিদার কিছুটা আমি হব ইনশাল্লাহ। কারণ আপনি যখন শিখবেন, অর্থাৎ আপনি আমার থেকে শিখছেন, অর্থাৎ আমি আপনার শিক্ষক হয়ে যাব ইনশাল্লাহ। আর সেই হিসাব করে আল্লাহ তাআলা আমার মাধ্যমে যখন রিজিক দিবেন, তখন আমাকেও কিছু না কিছু সওয়াব দিবেন ইনশাল্লাহ, আমি এটাই মনে করি। আর দোয়া হচ্ছে বড় জিনিস। দুনিয়াতে দোয়া সবাই পায় না, ভালোবাসা সবাই পায় না। সেটা আমি আপনাদের মাধ্যমে যথেষ্ট ভালোবাসা এবং দোয়া ও সাপোর্ট পেয়েছি, যেটা আমার পেজের কমেন্টগুলো দেখলে বোঝা যায় যে অনেকেই কাজ জানতো না, বুঝতো না, তারা শুরু থেকে ভিডিওগুলো ফলো করেন। পেজটার বয়স কিন্তু বেশি দিন না। আর আমার কাজের অভিজ্ঞতা আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি, অনেকেই এর থেকে উপকার পেয়েছেন, তাদের বাস্তবিক কাজের অনেক পরিবর্তন হয়েছেন। আসলে এটা হলো যে অন্তর থেকে আসেন, চেষ্টা আসলে কোনোটাই ত্রুটি নাই, আমি চেষ্টা করছি। তা আজকে যখন আমরা এই বিজ্ঞপ্তি দিয়েছি, বিজ্ঞপ্তিতে পেইডের যে বিজ্ঞপ্তি দিয়েছি, এটাতে অনেকেই আফসোস করেছেন। আসলে ভাই আমি তো আপনাদেরকে মোটামুটি প্রায় 250+ ভিডিও আপলোড দিয়েছি। তাহলে এতগুলো ভিডিও আপনি দেখলেন, সামান্য একটা ভিডিও যদি আপনার ওই রিলেটেডই ধরেন হলো, তাহলে কেন কষ্ট পাচ্ছেন ভাই বলেন? এটা তো কষ্ট পাওয়ার কিছু নেই, আপনাকে তো আমি সর্বোচ্চ দিচ্ছি। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনাদেরকে একটা সিস্টেমের ভিতরে, একটা টাইমের ভিতরে আপনাকে যুক্ত রাখা।
অনেকে কি করে যে লাইভে আসেন 3 মিনিট 5 মিনিট দেখে চলে যান, কিন্তু আপনি 1 ঘন্টা লাইভে স্টেবল থাকেন ইনশাল্লাহ, তাহলে অনেক কিছুই আপনি জানতে পারবেন। আপনি যেন ভালো শেখেন, আপনি যেন লাইভের ভিতরে 1 ঘন্টা স্টেবল থাকেন, এইটার জন্য আপনার থেকে সামান্য কিছু ফিস নেওয়া হবে, যেটার মাধ্যমে আপনি আমার কাছে অর্থাৎ কিছুক্ষণের জন্য এঙ্গেজড হয়ে গেলেন। এটা আমি বোঝাতে চাচ্ছি। তাহলে লাইভটা আর কন্টিনিউ করব না। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।